আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই উইলসনস ডিজিজ নিয়ে। উইলসনস ডিজিজ জিনিসটা সহজভাবে আমরা এভাবে আলোচনা করতে পারি যে এটা আমাদের আসলে একটা কপার মেটাবলিজম রিলেটেড একটা কন্ডিশন। এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের একটা মিউটেশন আছে। মিউটেশনটা কোথায়? আমরা এখানে একটা মিউটেশন পাই, সেটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোম 13 যেটা আছে, আমাদের ক্রোমোজোম 13 এইখানে একটা জিন আছে, তার নাম হচ্ছে আমাদের ATP7B জিন। নর্মালি এই জিনের আসলে ফাংশনটা কি? এই জিনটা আসলে এমন একটা ট্রান্সপোর্টেশনের সাথে আসলে রিলেটেড। এটা এমন একটা প্রোটিনকে সিনথেসাইজ করে যে এইটা আসলে দেখা যাচ্ছে যে কিছু কপার ট্রান্সপোর্টের সাথে রিলেটেড। কী ধরনের কপার ট্রান্সপোর্ট? সেটা হচ্ছে আমাদের এটার জন্য কপার বুঝতে হবে, কপারের আমাদের বেসিক মেটাবলিজম বুঝতে হবে। যে আমাদের যে ডায়েট থাকে, আমাদের ডায়েটে কপার পাওয়া যায়। এখন এই কপার কোন কোন ডায়েটে আমরা আসলে ইউজুয়ালি পেয়ে থাকি? আমরা কমনলি দেখি যে লিভার, তারপরে দেখা যাচ্ছে চকলেট, তারপরে যে বাদাম, হ্যাঁ, নাটস, মাশরুম। সো এইখানে আমাদের এই যে ডায়েট এখানে আছে, এখান থেকে আসলে কপার আসে এবং এই কপারটা আমাদের ইন্টেস্টাইনে যখন আসে, ইন্টেস্টাইন থেকে তারা প্রথমে অ্যাবজর্পশন হবে। যখন ইন্টেস্টাইনে তারা আসলে অ্যাবজর্ব হবে, সেইখান থেকে আমি দেখব যে তারা সেখান থেকে ব্লাডের মাধ্যমে লিভারে চলে যায় এবং লিভারের যে হেপাটোসাইট, সেই লিভারের হেপাটোসাইট এদেরকে আপটেক করে। যখন লিভারের হেপাটোসাইটে কপারগুলোকে নিয়ে ফেলে, দেন এই কপারের ফেট কি? কপারের ফেট হচ্ছে লিভারে কয়েকটা জিনিস হতে পারে। এক, লিভারে এই কপারগুলা আমাদের যে সেলুলোপ্লাজমিন আছে, সেলুলোপ্লাজমিন তার সাথে ইনকর্পোরেটেড হয়। তাহলে ইনকর্পোরেশন অফ কপার ইনটু দ্য সেলুলোপ্লাজমিন, এবং এই সেলুলোপ্লাজমিনের মাধ্যমে সে ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সে পরে চলে যাবে, বা ব্লাডে সেলুলোপ্লাজমিনের মধ্যে সে থেকে ট্রান্সপোর্ট হবে। এবং এক্সট্রা যে কপার, এর বাইরে যে এক্সট্রা যে কপার, সেই কপারটা আসলে বাইলের সাথে এক্সক্রিটেড হয়ে যায় এবং এভাবে বডি থেকে সে আসলে রিমুভ হয়ে যায়, বাইলের মাধ্যমে সে এক্সক্রিশন হয়। নর্মালি এই ঘটনাটা ঘটে। এখন এই যে সে বাইলের মাধ্যমে এক্সক্রিশন হচ্ছে, এখানে ATP7B জিন এটা থেকে যেই প্রোডাক্ট আসে বা যেই প্রোটিন তৈরি হয়, সেটাই বাইল এক্সক্রিশনের অফ দ্য কপার ব্যাপারটাকে রেগুলেট করে, বা সেই আসলে কাজটা করে। আবার এই যে লিভারের যে সেলুলোপ্লাজমিনের মধ্যে যে আমরা দেখি যে কপার ইনকর্পোরেশন হচ্ছে, সেটাও আসলে এই ATP7B জিনের কারণেই হয়। তাহলে যেই সকল পার্সনের ক্ষেত্রে আমরা দেখব যে ATP7B জিন এখানে আসলে মিউটেশন হয়ে যাচ্ছে, সেখানে এই ফাংশনটা ইম্পেয়ার্ড হবে। তাহলে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট কী হবে? এই যে কপার যা কিছু আসবে, সেই কপারটা লিভারে জমতে থাকবে, কিন্তু সে বিলিয়ারি এক্সক্রিশন হবে না। সো এক্সেসিভ কপার আমরা দেখব যে ডিপোজিটেড ইন দ্য লিভার, এবং সেটা সেলুলোপ্লাজমিনেও ইনকর্পোরেশন হবে না। সো সে যে সেলুলোপ্লাজমিনের সাথে অ্যাটাচড হয়ে সে যে সার্কুলেশনে চলে যে ঘুরফাক খাবে, সেটা হচ্ছে না, সেটা সে লিভারের মধ্যেই বসে আছে। সো লিভারের মধ্যে কপারের লোড খুব বেশি বেড়ে যায়। সো ATP7B জিন মিউটেশন থেকে তাহলে কী কী সমস্যা দেখতেছি? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনে আমরা দেখি যে কপার অ্যাবজর্পশন এই সময় বেড়ে যায়। কপার অ্যাবজর্পশন এটা আসলে আমরা দেখব একদিকে বৃদ্ধি পাচ্ছে। দুই নাম্বার, বিলিয়ারি এক্সক্রিশন অফ দ্য কপার, সেটা আমরা দেখব যে কমে যাচ্ছে। সেলুলোপ্লাজমিনের যে কপারের যে ইনকর্পোরেশন হচ্ছিল, সেটাও কমে যাবে। সো আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে আমরা দেখব যে পেশেন্টের এখানে লিভারে এক্সেসিভ পরিমাণ কপার ডিপোজিটেড হবে। তাহলে এক্সেসিভ কপার লিভারের এখানে ডিপোজিটেড হবে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে এই যে এক্সেসিভ কপার লিভারে ডিপোজিটেড হচ্ছে, এরপরে কিছু কপার বডিতে আমরা দেখব যে রেনাল রুট দিয়ে কম্পেনসেটরি রুট হিসেবে সে রেনাল রুট দিয়ে বের হয়। সেখানে হয় কি যে ফ্রি কপার, সেলুলোপ্লাজমিনের সাথে ইনকর্পোরেশন হয় না, ফ্রি কপার এরা ব্লাডে বেড়ে যাবে এবং তারা কিডনিতে যাবে এবং ইউরিনের মাধ্যমে তারা এক্সক্রিশন হবে। কিন্তু এই রেটটা নর্মাল হিসাবে হিসাব করলে অনেক কম। মানে নর্মাল হিসাবে হিসাব করলে কম বলতে কি, আমাদের কপারকে বডি থেকে বের করার জন্য যেই পরিমাণে
এক্সক্রিশন করা দরকার সেই পরিমাণে হয় না, বাট এটা একটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে হয়। এখন একটা জাস্ট কমপ্লিটলি নর্মাল একটা পারসন যার এই প্রবলেম, মেটাবলিজমের এই প্রবলেমগুলো নাই, তার কিন্তু ইউরিন দিয়ে কপার ওইভাবে আমরা যাইতে দেখবো না। নর্মাল পারসনে কপার বের হয়, এক্সক্রিশন হয় হচ্ছে বিলিয়ারি রুট দিয়ে। সো আমি যদি নর্মাল পারসনের সাথে হিসাব করি তাহলে ডেফিনেটলি এখানে ইউরিনে কপার লেভেল বেশি পাবো। হ্যাঁ, বা নর্মাল পারসন হিসেবে যদি চিন্তা করি ফ্রি কপার ইন দ্য ইউরিন, ফ্রি কপার ইন দ্য ব্লাড, সেটাও বেশি পাবো। কিন্তু নর্মাল পারসনে কিন্তু ফ্রি কপার ব্লাডে খুব বেশি পাই না। নর্মাল পারসনের ব্লাডে আমি কী পাবো? নর্মাল পারসনের ব্লাডে আমি পাবো হচ্ছে সেরুলোপ্লাজমিনের সাথে ইনকর্পোরেটেড কপার, সেইটা আমি ব্লাডে নর্মালি পাওয়ার কথা, কিন্তু সেইটা কিন্তু এখন আর পাচ্ছি না। সো আমি যদি হিসাব করি টোটাল কপার ইন ব্লাড, এটা উইলসন ডিজিজে কমে যাবে। উইলসন ডিজিজে টোটাল কপার ইন দ্য ব্লাড কমে যাবে, কারণ সেলুলোপ্লাজমিনের সাথে সে ইনকর্পোরেট হয়ে ব্লাডে আসতে পারতেছে না। কিন্তু ফ্রি কপার ব্লাডের মধ্যে নর্মালি থাকার কথা খুব মিনিমাম, আসলে থাকারই কথা না, খুব মিনিমাম থাকবে, সেটা একটু বেশি থাকবে এবং সেই ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হবে। বাট সেটা আসলে এই ইউরিনের মাধ্যমে যে এক্সক্রিশন, এটা আসলে একটা কম্পেনসেটরি মেকানিজম। সো তাহলে এখন এই এক্সেসিভ পরিমাণ কপার সে আসলে লিভারে জমা হচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা, সে ব্লাডের মাধ্যমে এই কপার আমাদের সার্কুলেশন থেকে ডিফারেন্ট অর্গানে চলে যাবে এবং যেই সকল টিস্যুতে কপারের প্রতি অ্যাফিনিটি বেশি, সেই সকল টিস্যু কপারকে নিতে থাকবে নিজের কাছে। কোন কোন টিস্যু কপারকে নিজের কাছে ধরে রেখে দেয়, এক্সেসিভ ডিপোজিশন অফ কপার কোন কোন টিস্যুতে এর বাইরে হয়? একটা হচ্ছে আমরা দেখি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেইখানে যে ব্যাসাল গ্যাংলিয়া আছে, সেইখানে আমরা দেখি যে কপার ডিপোজিটেড হয়। আরও স্পেসিফিকভাবে ব্যাসাল গ্যাংলিয়ার কোথায়? একটা হচ্ছে পুটামেন, আর একটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস। সো এই দুইটা জায়গাতে আমরা দেখবো যে কপার ডিপোজিটেড হচ্ছে। সো এই জন্য পেশেন্টের সিএনএস ম্যানিফেস্টেশন আসবে। আর একটা জায়গায় আমরা দেখব যে আমাদের সেইখানে যে কর্নিয়া, এই কর্নিয়া যে ডেসিমেট মেমব্রেন আছে, সেই ডেসিমেট মেমব্রেনে কপার ডিপোজিটেড হয়। সেই জন্য আমরা দেখি পেশেন্টের একটা রিং ডেভেলপ করে, সেটা কি? কেইজার ফ্লেশার রিং। তাহলে কেএফ রিং ডেভেলপ করে বিকজ ডেসিমেট মেম্বার অফ দ্য কর্নিয়া সেখানে ডিপোজিটেড হচ্ছে। নর্মালি আসলে আমরা দেখি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর হচ্ছে আমরা লিভার ম্যানিফেস্টেশনই আসলে দেখি এখানে বেসিক্যালি ডিপোজিট হয়, বাট এর বাইরে সামটাইমস হার্ট ক্যান বি ইনভলভড। ঠিক আছে, সো আসলে তাহলে এই সব জায়গায় আমরা দেখবো যে কপার ডিপোজিটেড হচ্ছে। তাহলে ডিপোজিটেড হলে সেই অনুযায়ী পেশেন্টের প্রেজেন্টেশন হয়। সো নর্মালি পেশেন্টের প্রেজেন্টেশন কেমন দেখি? সাধারণত একটা উইলসন ডিজিজের পেশেন্টের নর্মাল ডিজিজ প্রেজেন্টেশন হয় আমরা দেখি যে এভারেজ 5 থেকে 25 বছর বয়স, নর্মালি এই এজ গ্রুপে প্রেজেন্টেশন হয়। এরপর কি হইতে পারে না? হইতে পারে, বাট ব্যাপারটা খুব একটা ফ্রিকুয়েন্টলি দেখি না। নর্মালি 5 থেকে 25 বছর বয়সের মধ্যেই প্রেজেন্টেশন হয়। এখন এখানে এই 5 থেকে 25 বছরের মধ্যে যদি আমরা দেখি একটু আর্লি অবস্থায় যদি এমন হয় যে একটু আর্লি অনসেট, লাইক 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, এরকম আর্লি স্টেজে যদি প্রেজেন্টেশন হয়, তখন আমরা দেখি পেশেন্টের লিভার রিলেটেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস নিয়ে আমাদের কাছে আসে বা লিভার রিলেটেড ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে সে আমাদের কাছে আসে। আর যদি দেখা যাচ্ছে একটু লেট প্রেজেন্টেশন হয়, যে 20 বছর, 25 বছর বা এরকম 20 বছরের পরে, সাধারণত 18, 19, 20 এরকম এজ টাইমে এসে যদি পেশেন্টের প্রেজেন্টেশন হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি পেশেন্ট আমাদের কাছে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে। এবং নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকার অর্থ এখানে কেএফ রিং থাকবে। তাহলে এখানে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকবে প্লাস কেএফ রিং থাকবে। এখন যাদের লিভার প্রেজেন্টেশন আছে আর্লি এজ, সেখানে কেএফ রিং নাও থাকতে পারে, নাও থাকতে পারে। সো আমরা এগুলোকে মাথায় রাখি। তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা লিভার প্রেজেন্টেশন কি দেখি? সাধারণত আমরা এখানে দেখব যে লিভারের এখানে প্রথমে আসলে হেপাটাইটিস ডেভেলপ করবে। এখন হেপাটাইটিস কেন হচ্ছে? এক্সেসিভ কপার, সেটার এগেনস্ট ইনফ্লামেশন হয়, কিন্তু এটা তো আসলে অ্যাকিউট কোনো ইভেন্ট না, এটা তো কন্টিনিউয়াসলি চলমান অবস্থায় থাকে। সো পেশেন্ট আসলে ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে, তাই না? ক্রনিক ইনফ্লামেশন। সো ক্রনিক ইনফ্লামেশন থেকে ফাইনালি কী হবে? দেয়ার উইল বি ফাইব্রোসিস। তাহলে কি পেশেন্ট ফাইনালি আমাদের কাছে সিরোসিস নিয়ে আসতে পারে। হ্যাঁ, হেপাটোমেগালি হয়, এখানে সিরোসিস থাকলেও
মেগালি আমরা আসলে হতে দেখি এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তারা আমাদের কাছে লিভার ফেইলার নিয়ে আসে। ব্যাপারটা এরকম যে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমাদের লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করা লাগে এবং আনট্রিটেড পেশেন্টের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট আসলে আলটিমেটলি আমাদের করা লাগে এবং দেখা যাচ্ছে যে আনট্রিটেড পেশেন্টের ক্ষেত্রে প্রগনোসিস অনেক খারাপ হয়ে থাকে। সো নর্মালি হেপাটাইটিস, সিরোসিস, হেপাটোমেগালি, লিভার ফেইলার অথবা আমি যদি পেশেন্টের অ্যাবডোমেন পালপেট করি টেন্ডার হেপাটোমেগালি পাই তখন, তাহলে টেন্ডারনেস উইল বি পজিটিভ। সো এই ধরনের পেশেন্টের প্রেজেন্টেশন থাকে। সো পেশেন্ট আমাদের কাছে স্বাভাবিকভাবেই জন্ডিস, হ্যাঁ, নসিয়া, অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন, রাইট আপার কোয়াড্রেন্টে অ্যাবডোমিনাল পেইন ইন রাইট আপার কোয়াড্রেন্ট, হ্যাঁ, এরকম প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে লিভার ম্যানিফেস্টেশন থেকে। সাধারণত ইনিশিয়াল লিভার ম্যানিফেস্টেশনটা আর্লি এজে আমরা দেখি। লিভারের পরে এবার আমরা আসি আমাদের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। সো সাধারণত নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন যেহেতু আমাদের ব্যাজাল গ্যাংলিয়া ইনভলভড হচ্ছে, ব্যাজাল গ্যাংলিয়া ইনভলভড হওয়ার কারণে আমরা কাইন্ড অফ পার্কিনসোনিয়ান লাইক সিমটমস ডেভেলপ করছি। এখন একটা সিম্পল কথা বলি, একটা পার্কিনসোনিজম লাইক সিমটমস যেমন ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া, এইগুলো তো আমরা আসলে একটা লেখা যাচ্ছে একটু ওল্ডার এজেড পেশেন্টে দেখি, কিন্তু একটা 16 বছরের বাচ্চা, একটা 20 বছরের একটা পার্সন যদি আমাদের কাছে পার্কিনসোনিয়ান সিনড্রোম নিয়ে আসে, হ্যাঁ, পেশেন্টের যদি ডিপ্রেশন, ডিমেনশিয়া, ডিসআর্থ্রিয়া, হ্যাঁ, এই ধরনের প্রবলেম নিয়ে আসে, তখন আমাদেরকে সাসপিশন আসবে যে পেশেন্টের কেন এত অল্প বয়সে তার ডিমেনশিয়া হলো, কেন তার এত অল্প বয়সে তার মুভমেন্ট ডিসঅর্ডার হলো, কেন তার এত অল্প বয়সে তার ডিপ্রেশন হচ্ছে, কেন তার এত অল্প বয়সে ট্রেমর হচ্ছে, হ্যাঁ, কেন তার এত অল্প বয়সে পার্কিনসোনিয়ান লাইক সিমটমস ডেভেলপ করতেছে। তাহলে অল্প বয়সে যখন আমি এরকম প্রেজেন্টেশন পাবো সেখানে ডেফিনেটলি আমাকে চিন্তা করতে হবে দিস মাইট বি কেস অফ উইলসন ডিজিজ। তাহলে আমরা নিউরোলজিক্যাল সিমটমস কি পাই? নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন। সো নিউরোলজিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা আসলে দেখা যাচ্ছে পার্কিনসোনিয়ান বা পার্কিনসোনিয়ান সিমটমস বা পার্কিনসোনিজমের মতো ফিচার থাকবে, স্বাভাবিকভাবে আমরা এটা দেখি। এর পাশাপাশি আমরা দেখি পেশেন্টের ক্ষেত্রে মুভমেন্ট ডিসঅর্ডার থাকে। সহজ কথা, মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ট্রেমর আসে, হ্যাঁ, অনেক পেশেন্টের হয়তো বা আমরা ইনভলেন্টারি আনকন্ট্রোলড মুভমেন্ট, এগুলো আমরা আসলে পাইতে পারি। ইনভলেন্টারি মুভমেন্ট এগুলো আমরা আসলে পাই। এর পাশাপাশি অনেক পেশেন্টই আমাদের কাছে আমরা দেখি যে ডিসআর্থ্রিয়া নিয়ে আসে, তাহলে স্পিচ প্রবলেম, তাহলে স্পিচ প্রবলেম, ডিসআর্থ্রিয়া নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসলে আসতে পারে। এর পাশাপাশি পেশেন্টের আমরা দেখি যে আস্তে আস্তে তাদের পার্সোনালিটি চেঞ্জ হতে থাকে, তাহলে আমরা দেখব যে চেঞ্জ ইন দ্য পার্সোনালিটি। পেশেন্টের আমরা দেখব যে ডিপ্রেশন ডেভেলপ করে। পেশেন্টের আমরা দেখি যে লো মুড, হ্যাঁ, এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। পেশেন্টের লো আইকিউ থাকে। সো লো আইকিউ থাকার কারণে পেশেন্টের স্কুল পারফরমেন্স বা এই ধরনের যে পারফরমেন্সগুলো আছে এগুলো তাদের লো হতে থাকবে। নিউরোলজিক্যালি যে তাদের মুভমেন্ট ডিসঅর্ডারগুলো হয়, তাদের যে ফিজিক্যাল যেই পারফরমেন্স, ফিজিক্যাল যে কাজগুলো তারা করে সেটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে। সো এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে থাকবে। এর পাশাপাশি কী হয়, পেশেন্টের মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়। আমরা দেখি পেশেন্টের ক্ষেত্রে ডিমেনশিয়া ডেভেলপ করে। হ্যাঁ, সো খুব আর্লি এজে এই পেশেন্ট এরকম ডিমেনশিয়া হচ্ছে। তাহলে এরকম আর্লি এজে ডিমেনশিয়া, আর্লি এজে এরকম পার্কিনসোনিয়ান সিনড্রোমস, এইগুলো যদি থাকে আমাদেরকে কনসিডার করতে হবে যে উইলসন এখানে একটা কারণ হতে পারে। তাহলে এইগুলো আমাদের নর্মাল প্রেজেন্টেশন। এখন অ্যাপার্ট ফ্রম দিস আমাদের আই, অফথালমোলজি, রাইট? আমাদের আইতে আমরা কি দেখব? আমরা দেখব যে কেইজার ফ্লেশার রিং। সাধারণত এটা খুব ভালো করে বুঝতে গেলে আমাদেরকে আসলে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে হবে। খালি চোখে অত ভালো বোঝা যাবে না, বাট স্লিট ল্যাম্প এক্সামিনেশন করাটাই এখানে উচিত। সো স্লিট ল্যাম্প এক্সামিনেশনে কেএফ রিং পাবো। বাট একটা জিনিস বলি, কেএফ রিং না পাইলে সেটা উইলসন না, ব্যাপারটা এরকম না। উইলসন দেখা যাচ্ছে আর্লি স্টেজে কেএফ রিং নাও থাকতে পারে। বাট হ্যাঁ, কোনো একটা পেশেন্টের কেএফ রিং আমি পাইছি, সেখানে আমার নেক্সট কাজ হবে পেশেন্টের একটা সেরাম সেরুলোপ্লাজমিন লেভেল চেক করে ফেলা। যদি দেখি যে সেরুলোপ্লাজমিন লেভেল ফল করছে, হ্যাঁ, এবং কেএফ রিং পজিটিভ, তাহলে এটা উইলসন মোটামুটি আমরা বায়োকেমিক্যালি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সো কেএফ রিংটা ভেরি কমনলি আমরা দেখি। এর পাশাপাশি আমরা দুইটা ম্যানিফেস্টেশন পাই, বাট সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। একটা আমরা পাই পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে। এখন প্রশ্ন হচ্ছে যে উইলসন ডিজিজের সাথে অ্যানিমিয়ার কী সম্পর্ক? সো ব্যাপারটা হচ্ছে ব্লাডে যখন ফ্রি কপার লেভেল বেড়ে যায়, আমরা যখন দেখি যে একটা পার্সনের ক্ষেত্রে যে ব্লাডে আমরা যদি দেখি যে তাদের ফ্রি কপার লেভেল বাড়ে, এই ডিরেক্ট টক্সিসিটি এটার আছে। সো ফ্রি কপারের ডিরেক্ট টক্সিসিটি
সেইখান থেকে আমরা দেখি হিমোলাইসিস হচ্ছে। তাহলে ফ্রম দ্য ডিরেক্ট টক্সিসিটি অফ কপার, ফ্রি কপার, এইটার জন্য আমরা দেখি হিমোলাইসিস হচ্ছে। তাহলে এই হিমোলাইসিস কিন্তু অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া না, এটা হচ্ছে ডিউ টু দ্য ডিরেক্ট টক্সিক ইফেক্ট অফ দ্য কপার হিমোলাইসিস হচ্ছে। সো হিমোলাইসিস হলে এখানে খুব স্বাভাবিকভাবেই আমি যদি একটা সিবিসি করি, হ্যাঁ আমি দেখব সিবিসি করি বা পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, সেটার নেচার পাবো। সো আমি এখানে কি দেখব, আমি দেখব এখানে আসলে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। আমরা এখানে দেখব নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোক্রোমিক অ্যানিমিয়া। প্রথম কথা এটা, যদি আমি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম চেক করি সেখানে ফ্র্যাগমেন্টেড রেড সেল দেখব, ফ্র্যাগমেন্টেড রেড সেল বা সিস্টোসাইট, তাহলে আমরা এগুলো পাবো। এখন কথা হচ্ছে এটা তো আর অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া না, এখানে কি কুমস টেস্ট করলে কি আসবে? নেগেটিভ। স্যার এটা কুমস নেগেটিভ, তাহলে এটা কুমস নেগেটিভ হিমোলাইটিক অ্যানিমিয়া। সো আমরা আসলে এই প্রেজেন্টেশন পাচ্ছি। আর একটা কি, সেটা খুব রেয়ার কিছু অকেশনস, কমনলি না, খুব রেয়ার অকেশনসে হার্ট ইনভলভমেন্ট হতে পারে, সেখানে পেশেন্ট আমাদের কাছে এভি ব্লক নিয়ে আসতে পারে, হয়তো বা ফার্স্ট ডিগ্রি এভি ব্লক বা এভি ব্লক নিয়ে কিছু পেশেন্ট আসতে পারে। এটা খুব রেয়ার অকেশনস, আমরা সবসময় ফ্রিকুয়েন্টলি আমরা আসলে দেখি না। সো তাহলে পেশেন্টের কমন প্রেজেন্টেশন কী হচ্ছে, তার একটা ডিসআর্থ্রিয়া থাকতে পারে, পেশেন্টের মুভমেন্ট ডিসঅর্ডার থাকে, ট্রেমর থাকে, পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের ডিমেনশিয়া থাকে, লো মুড, লো আইকিউ, হ্যাঁ ডিপ্রেশন, হ্যাঁ ডিমেনশিয়া, এইগুলো আমরা কমনলি পাচ্ছি এবং খুব আর্লি এজে দেখা যাচ্ছে, খুব আর্লি এজে ম্যানিফেস্টেশনগুলো আসে। সাধারণত নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো এভারেজ আমরা আসলে 14-15 বছরের পরে ইউজুয়ালি দেখি, এর আগে খুব একটা কমনলি দেখা যায় না। সো দিস ইজ ইট, বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে এটাই। এখন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ভালো কথা বুঝলাম, এখন ইনভেস্টিগেশন কীভাবে করবো, কীভাবে ব্যাপারটাকে ডায়াগনোসিস করবো। সো আমাদের ডায়াগনোসিসের উপায় কী? সো আমরা এখানে সবার আগে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেরাম সেরুলোপ্লাজমিন লেভেল। এখন সেরাম সেরুলোপ্লাজমিন লেভেল এইখানে আসলে ফল করবে, কারণ সেরুলোপ্লাজমিনটা কীভাবে আসে, লিভারে সেরুলোপ্লাজমিনের প্রিকারসারটা থাকে, তার সাথে কপার বা যখন ইনকর্পোরেশন হবে তখন একটা ফাংশনাল সেরুলোপ্লাজমিন আসবে, সেটা ব্লাডে ঘুরপাক খাবে। এখন তো আমার কপার ইনকর্পোরেশনই হচ্ছে না, সো ব্লাডে আমি তাকে পাবো না। সো ব্লাডে আমি সেরাম সেরুলোপ্লাজমিন লেভেল অ্যাকচুয়ালি কম পাবো। এবং আমি এখানে আর কি দেখব, সেরাম টোটাল কপার লেভেল, টোটাল কপার লেভেল এটাও আসলে কম পাবো। কেন কম পাবো? কারণ কপারের মেজরিটি অ্যাকচুয়ালি সেরুলোপ্লাজমিনের সাথে বাইন্ড থাকে, সেটাকে আমরা কাউন্ট করতে পারি। কিছু থাকে ফ্রি, কিছু থাকে সেরুলোপ্লাজমিনের সাথে কাউন্ট। এখন সেরুলোপ্লাজমিনের সাথে যে কপার বাউন্ড থাকে বা ইনকর্পোরেটেড থাকে সেটাই আসলে মেজরিটি, এখন সেটা তো নাই। সো কপার লেভেল, টোটাল কপার লেভেল কমছে, কিন্তু বাড়ছে কোনটা? বাড়ছে হলো আমাদের সেরাম ফ্রি কপার লেভেল। তাহলে ফ্রি কপার লেভেল যেটা সেটা বাড়ছে, কিন্তু টোটাল কপার লেভেল কিন্তু কমছে। এবং এইটা একটু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষাতে টোটাল এবং ফ্রি এইটা আলাদা করে জানতে চাইবে, যখন যেটা জানতে চাইবে তখন সেই অনুযায়ী অ্যান্সার দিতে হবে। তাহলে এই জিনিসটা কপারের ক্ষেত্রে পাচ্ছি, তাহলে এটা হলো ব্লাডে। কিন্তু ইউরিনের ক্ষেত্রে কি হবে? যেহেতু লিভার এটাকে বাইরের মাধ্যমে এক্সক্রিট করতে পারে না, এক্সেসিভ কপারকে বডি থেকে বের করার জন্য আমাদের কিডনি আগায় আসে, কম্পেনসেটরি মেকানিজম হিসেবে আমরা দেখি যে ইউরিনারি কপার লেভেল বেড়ে যায়। সো আমি এখন এখানে দেখব পেশেন্টের ইউরিনারি কপার, ইউরিনের মধ্যে কপার লেভেল বেড়ে যাবে। সো আমি যদি একটা 24 ঘন্টার একটা স্যাম্পল কালেক্ট করি, সেটার কপার লেভেল যদি অ্যাসেস করি, সেটা দেখবো যে বেড়ে গেছে। এটা আমরা আসলে করতে পারি। সো নর্মালি বায়োকেমিক্যাল টেস্ট আমরা আসলে ঘুরে ফিরে এগুলোই করি, এর বেশি বায়োকেমিক্যাল টেস্ট খুব একটা করা হয় না। আর এরপরে আমরা কি করতে পারি? আচ্ছা, এরপরে আমরা চাইলে জেনেটিক টেস্টিং করি। এখন জেনেটিক টেস্টিং ডেফিনেটলি আমাকে ক্লিয়ার কাট ডায়াগনোসিস করে দিবে, কারণ ATP7B জিন ক্রোমোজোম 13-এ যেটা আছে সেটার মিউটেশন তো আমি ধরা পড়ে যাবে। কিন্তু জেনেটিক টেস্টিংকে আমরা ফর ডায়াগনোসিস করি, উত্তর হচ্ছে নর্মাল ডায়াগনোসিসের জন্য করা হয় না। জেনেটিক টেস্টিংটা করা হয় হচ্ছে স্ক্রিনিংয়ের জন্য। এখন প্রশ্ন হচ্ছে উইলসন ডিজিজে স্ক্রিনিংটা কাদের করা হয়? এখানে প্রথম স্ক্রিনিং করবো হলো সিবলিংয়ের। কেন সিবলিংয়ের স্ক্রিনিং সবার আগে কথা আসবে? কেন বাচ্চা বললাম না, কেন আগে সিবলিংয়ের কথা বললাম? এখন একটা জিনিস বলি, আমাদের উইলসন ডিজিজ একটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। রিসেসিভ কন্ডিশন হওয়ার অর্থ বাবা এবং মা দুজনের মধ্যে আইদার দুজনই ক্যারিয়ার, অথবা একজনের ডিজিজ আছে একজন ক্যারিয়ার, অ্যাটলিস্ট এটা হইতে হবে। তাহলে
যদি কোনো একটা বাচ্চার উইলসন ডিজিজ থাকে তার বাবা অথবা মা দুইজনের মধ্যে অ্যাটলিস্ট দুইজনই ক্যারিয়ার হইতে হবে, অথবা অ্যাটলিস্ট একজনের ডিজিজ আছে আর একজন ক্যারিয়ার, এই স্ট্যাটাস হইতে হবে। একজন কমপ্লিটলি ভালো, হ্যাঁ, আর একজন ক্যারিয়ার, অথবা একজন কমপ্লিটলি ভালো আর একজনের ডিজিজ আছে, এইভাবে হলে কখনো হবে না। তাহলে এই হিসাবে যদি আসি, দুইজনই ক্যারিয়ার হলে বাচ্চাতে, হ্যাঁ, উইলসন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি আমরা কেমন পাই? বাচ্চাতে যদি আমরা এভাবে হিসাব করি, তাহলে আমরা অঙ্ক করে দেখি। তো মনে করি দুইজনই ক্যারিয়ার, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা একটা, এটা একটা, তারপর এটা, এটা। সো যদি এমন হয় দুইজনই ক্যারিয়ার, তাহলে আমরা দেখব যে বাচ্চার উইলসন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি 25%, ক্যারিয়ার হওয়ার প্রবাবিলিটি 50%, আর নর্মাল হওয়ার প্রবাবিলিটি 25%। তাহলে এইখানে 25% হচ্ছে সিবলিংস, এটা হওয়ার প্রবাবিলিটি। আর যদি এমন হয় একজনের ডিজিজ আছে আর একজন ক্যারিয়ার, তাহলে এখানে একটা বাচ্চার মানে মা ডিজিজ বা বাবা ক্যারিয়ার, বা বাবা ডিজিজ মা ক্যারিয়ার, যদি এরকম হয় তার বাচ্চাতে উইলসন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি 75%, আর অন্য যে 25% হচ্ছে ক্যারিয়ার হওয়ার প্রবাবিলিটি। তাহলে আমাদের আসলে সিবলিংসের ক্ষেত্রে আগে চেক করে দেখতে হবে যে স্টার আছে কি না। সো আমরা স্ক্রিনিং করবো হচ্ছে সিবলিংসে, আমরা স্ক্রিনিং করবো আসলে সিবলিংসে। তাহলে সিবলিংসের জন্য এটা করি। আচ্ছা, আমাদের কিছু জায়গায় অপশনে এমআরআইয়ের কথা আসবে, সিটি স্ক্যানের কথা আসবে। সেটা হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়াতে যে কপার ডিপোজিশন হচ্ছে সেটার জন্য আমরা ইমেজিং করলে কিছু ফিচার পাই, বাট আমরা এখানে নর্মালি এমআরআই করতে পারি, যদিও আমরা রেগুলার ডায়াগনোসিস স্ক্রিনিং পারপাসে এগুলো করি না। বাট যদি কখনো করি আমরা এমআরআই চুজ করবো, এবং যদি এমআরআই চুজ করি সেখানে কি দেখব, আমরা যে T2 যেই T2 ফ্লেয়ার, সেইখানে আমি দেখব যে হাইপার ইন্টেন্সিটি লেশন কোথায় পাবো? হাইপার ইন্টেন্সিটি লেশন আমি পাচ্ছি হচ্ছে ব্রেইন স্টেমে পাচ্ছি পুটামেন, থ্যালামাস, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি আসলে হাইপার ইন্টেন্সিটি পাবো, বা সহজ কথা হচ্ছে বেসাল গ্যাংলিয়াতে হাইপার ইন্টেন্সিটি আমি পাবো, এভাবে বলা যেতে পারে। সো হাইপার ইন্টেন্সিটি লেশন আমি আসলে পাবো T2 ফ্লেয়ারে পাবো। বাট এগুলো আসলে স্ক্রিনিং পারপাস বা রেগুলার পারপাসে করা হয় না। বাট এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটা এই যে হাইপার ইন্টেন্সিটি যে লেশনটা আসে, এটাকে অনেক সময় বিগ পান্ডা সাইন এভাবে বলা হয়, এটাকে বিগ পান্ডা সাইন। বেসিক্যালি পান্ডার যে ফেস, সেই পান্ডার ফেসের মতো অনেকটা দেখায়, এই জন্য বিগ পান্ডা সাইন এমনি বলে। সো এগুলা চাইলে ইনফরমেশনটা আমাদের একটু আমরা মাথায় রাখতে পারি। সো আমাদের তাহলে ডায়াগনস্টিক হিসাবটা এটা। এখন ডায়াগনোসিস হয়ে গেছে, ডায়াগনোসিসের কাজ শেষ, তাহলে এবার গো ফর ট্রিটমেন্ট কীভাবে করবো? সো আমাদের ট্রিটমেন্টের প্রথম কথা বলি, আমাদের সমস্যাটা কি? প্রবলেম হচ্ছে কপার বেশি বের হতে পারতেছে না, বিলিয়ারি চ্যানেল দিয়ে বের হতো, বাইরের মাধ্যমে বের হতো, সে বের হইতে পারে না, সেই জন্য এত প্রবলেম। কপারকে যদি বাইর করতে পারি প্রবলেম সলভ। মিউটেশন তো আমি আর সলভ করতে পারবো না। সো কপারকে বাইর করতে পারাটা দরকার। কপারকে বাইর করার উপায় কি? আমরা কপারকে বাইর করার উপায় হচ্ছে চিলেশন। তাহলে আমরা চিলেশন কিভাবে করতে পারি? পেনিসিলামিনের মাধ্যমে। তাহলে আমরা পেনিসিলামিন যদি দিই, সেটা কপারকে চিলেট করে ইউরিনের সাথে সে বের করে দিবে। সো এটা আমরা তাহলে কপারকে চিলেশন করতে পারি উইথ পেনিসিলামিন, যেটা ইউরিনের সাথে বের করে দিবে। অবশ্য পেনিসিলামিনের প্রবলেম আছে, এটার জন্য কিছু নিউরোলজিক্যাল কিছু সাইড ইফেক্ট হয়, এটার কিছু নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট আছে। সো নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট থাকার কারণে যে সকল পেশেন্টের উইলসন ডিজিজ আছে উইথ নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, ইফ পসিবল আমরা একটু অল্টারনেটিভ ড্রাগের কথাও চিন্তা করি। সো ইফ পসিবল আমরা এখানে অল্টারনেটিভ ড্রাগের কথা চিন্তা করি। আমাদের একটা ড্রাগ আছে ট্রায়েন্টিন। সো এই অল্টারনেটিভ ড্রাগটা আমরা কনসিডার করতে পারি, হ্যাঁ। আদারওয়াইজ এমনিতে পেনিসিলামিনই আসলে দেওয়া হয়, এটাই ফার্স্ট লাইন এজেন্ট। এর পাশাপাশি আমরা কি করতে পারি? এখন যে সকল পেশেন্টের উইলসন ডিজিজ হচ্ছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ডায়েটরি একটা সুপারভিশন লাগবে। সেটা কি? যে সকল খাবারে কপার আছে সেটা সে কম খাবে বা না খাবে। তাহলে লিভার, চকলেট, মাশরুম, তারপরে হচ্ছে নাটস, এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে কপার থাকে, সেগুলো বন্ধ
তাহলে লিভার খাওয়া যাবে না, কলিজা খাওয়া যাবে না, মাশরুম খাওয়া যাবে না। মাশরুমটা পরীক্ষা প্রশ্ন হয়েছে কোন খাবার খাবে বন্ধ করবে, মাশরুম বন্ধ করবে। তাহলে চকলেট, নাট এগুলো বন্ধ করে দিতে হবে। সেকেন্ড কথা হচ্ছে ইন্টেস্টাইনে তো যখন উইলসন ডিজিজ হচ্ছে ইন্টেস্টাইন থেকে কপারের অ্যাবজর্পশন বেড়ে যায়। সো আমি কপারের অ্যাবজর্পশনকে কমাইতে পারি। কমানোর একটা উপায় কি, জিঙ্ক দেওয়া। সো আমরা জিঙ্কের কিছু সলিউশন পাওয়া যায়, জিঙ্ক দিতে পারি যেটা আসলে অ্যাবডোমেন থেকে ইন্টেস্টাইন থেকে আমাদের কপারের অ্যাবজর্পশনকে কমায় ফেলে। ইনফ্যাক্ট আমি যেবার ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা এখান থেকে কোশ্চেন ছিল। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে পারি যেটা কপারের অ্যাবজর্পশনকে কমায় ফেলবে। সো ইট ক্যান বি গিভেন। তাহলে আমরা মোটা দাগে ট্রিটমেন্ট পারপাসে এই কাজগুলো করতে পারি। এখন এবার প্রগনোসিস নিয়ে আসি। আলটিমেট প্রগনোসিস কি, যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ট্রিটমেন্ট পায় প্রগনোসিস ইজ গুড। বাট যদি লেট ডায়াগনোসিস হয় বা পেশেন্ট যদি ট্রিটমেন্ট না পায় প্রগনোসিস ইজ ব্যাড। হ্যাঁ, এবং যদি পেশেন্ট ট্রিটমেন্ট না পায় তাহলে পেশেন্ট মারা যাওয়ার প্রবাবিলিটি প্রায় 100%ই বলা যেতে পারে। আর যে সকল পেশেন্টের লিভার ফেইলার ডেভেলপ করে গেলো, লিভার সিরোসিস থেকে লিভার ফেইলার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা আসলে দেখা যাচ্ছে কমনলি যেটা করি লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। এখন যে সকল পেশেন্টের লিভার সিরোসিস হয়েছে পরে লিভার ফেইলার হয়েছে সেখানে কিন্তু প্রেজেন্টেশনে লিভার ফেইলারের প্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ, আমরা দেখবো যে হেপাটিক এনসেফালোপ্যাথি যেমন আমরা ফ্ল্যাপিং ট্রেমর পাই, অ্যাস্টেরিক্সিস বলি। সো পেশেন্ট কিন্তু অ্যাস্টেরিক্সিস থাকবে বা লিভার ফেইলারের সিমটম থাকবে, কোয়াগুলোপ্যাথি হয়তো বা থাকতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যে লিভার ফেইলার খুব কমনলি আমরা আসলে পেশেন্টের ক্ষেত্রে পাইতে পারি যদি পেশেন্টের কমনলি যদি ট্রিটমেন্ট আসলে না পেয়ে থাকে। সো এইগুলো আসলে প্রগনোসিস খারাপ হবে যদি আর্লি ট্রিটমেন্ট না পায়, কিন্তু আর্লি ট্রিটমেন্ট পাইলে আর্লি ডায়াগনোসিস হলে মোটামুটি একটা ভালো প্রগনোসিস আমরা আসলে এক্সপেক্ট করে থাকি। সো এই ছিল মোটামুটি আমাদের উইলসন ডিজিজ নিয়ে আলোচনা। মোটামুটি আমি যা কিছু আলোচনা করছি আই হোপ এর মধ্যেই পুরো থিওরি আমাদের কভার হয়ে যায় ফর এমএসসিপি পার্ট 1। সো এই ছিল আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।